জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা ফুড এসআই পরীক্ষার লাস্ট মিনিটের অঙ্কের সাজেশনগুলো সলভ করব। তোমরা জানো যে এই মাসেরই 16-17 তারিখে আমাদের টোটাল 4টা শিফটে ফুড এসআই পরীক্ষা হবে। তা হাতে বেশি দিন সময় নেই। এই যে কয়েকদিন সময় আছে, এই 16 তারিখ আর 17 তারিখের আগে এই কয়টা দিন আমরা লাস্ট মিনিটের যে সাজেশান সেগুলো সলভ করব। ঠিক আছে, দেখো আজকের যে সেটটা আছে সেই সেটের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে। বোঝা গেল? দেখো লাস্ট মোমেন্টে আমরা কিন্তু যে অঙ্কগুলো পরীক্ষায় একদমই আসার মতো, ঠিক আছে, সব কিছু বাদ দিয়ে যেগুলো একদম আসার মতো, টু দ্য পয়েন্ট একদম আসতে পারে, সেই অঙ্কগুলো নিয়ে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। ঠিক আছে, তো চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখো। কি বলেছে? দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী যে মোট ভোটের 40% ভোট পেল, সে 15,000 ভোটে পরাজিত হলো। বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছেন? ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, 40% ভোট পেয়েছে। তার মানে কি, ধরে নাও যে 100 জন ভোটার ছিল, তার মধ্যে যে 40% ভোট পেয়েছে, তার মানে সে 100 জনের মধ্যে 40টা ভোট পেয়েছে। এবারে কি বলেছে যে 40টা ভোট তো এ পেয়েছে, তার মানে সে পরাজিত হয়েছে। এবারে যে বিজয়ী হয়েছে, তার মানে বাকি 60টা ভোট সে যে বিজয়ী হয়েছে সে পেয়েছে। তার মানে এ কত ভোটে হারলো? এ তার মানে 20 ভোটে হারলো। আমাদের হিসাবে আমরা যদি 100 জনের হিসাবে করি, তাহলে যে জিতেছে সে 60টা ভোট পেয়েছে, যে হেরেছে সে 40টা ভোট পেয়েছে, তার মানে 20 ভোটে সে পরাজিত হয়েছে। ঠিক আছে, এইবারে প্রশ্নে বলেই দিয়েছে যে এই 20 ভোট যেটা আমাদের বেরিয়েছে না, সেটাই হলো 15,000। সেটাই হলো 15,000। কী করে বলে দিয়েছে দেখো, যে সে 15,000 ভোটে পরাজিত হলো। আমাদের হিসাবে 20 ভোট, এখানে বলেছে 15,000। তার মানে আমরা স্পষ্টই বলতে পারি যে আমাদের যেটা আমরা 20% বেরিয়েছে সেটাই হলো 15,000। এবারে 20% মানে যদি 15,000 হয়, তার মানে 1% মানে সমান সমান কত হবে? এই 15,000/20। এবারে আমাদেরকে চাইছে কি, বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছেন? বিজয়ী প্রার্থী পেয়েছে 60%। তার মানে 60% ভোট সমান সমান কত হবে? 60% ভোট সমান সমান হয়ে যায় এই যে 15,000/20 ইন্টু 60। কাটো, 0 0 কাটো, 2 দিয়ে 6কে কাটলে 3, 15,000 দিয়ে 3কে গুণ করলে 45,000। তার মানে যে বিজয়ী প্রার্থী সে 45,000 ভোট পেয়েছে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একটি শ্রেণীর বালক এবং বালিকাদের বয়সের গড় 15.8 বছর, বালকদের বয়সের গড় 16.4 বছর, যেখানে বালিকাদের বয়সের গড় 15.4 বছর। ওই শ্রেণীতে বালক এবং বালিকার অনুপাত কত? ঠিক আছে, দেখো আমরা এখানে লিখে নিচ্ছি প্রথমে বালক মানে বয়েজ, আর এদিকে বালিকা বা গার্লস। এবারে বালকের বয়সের বালকের বয়সের গড় কত? 16.4। 16.4। বালিকাদের বয়সের গড় কত? 15.4 হলো। এবারে কি বলেছে, যে এই বালক এবং বালিকাদের বয়সের গড় মানে মোট বালক আর বালিকা মিলিয়ে তাদের বয়সের গড় কত? 15.8 হলো। এবার আমরা তাদের অনুপাতটা কী করে বার করব? কোনাকুনি বিয়োগ করে দাও, কোনাকুনি বিয়োগ করে দাও। দেখো 15.8 থেকে 15.4 বিয়োগ করলে কত হবে? 0.4। আবার 16.4 থেকে 15.8 বিয়োগ করলে কত হবে? 0.6। এবারে এই দুটাই হয়ে যাবে আমাদের নির্ণয় অনুপাত। এবার অনুপাত থেকে দেখো, এখানে 1 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক উঠিয়ে দাও, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 3 6। তার মানে আমাদের নির্ণয় অনুপাত হবে 2:3। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। দেখো অপশানে 2:3 দেওয়া নেই, তার মানে এই যে অপশান ডিতে দেওয়া আছে কোনোটাই নয়, তার মানে এই অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এই অঙ্কটা কিন্তু এই প্রসেসটাই একদম সবথেকে বেস্ট আর শর্ট প্রসেস। ঠিক আছে, এর থেকে আর সহজ প্রসেস এই অঙ্কটার ক্ষেত্রে হবে না। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
দেখো এটা একটা খুব ভালো আর ইম্পর্ট্যান্ট অঙ্ক। কি বলেছে, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে। ঠিক আছে, 3 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে, তার মানে কোয়ার্টারলি সুদ দেওয়া হচ্ছে, মানে বছরে 4 বার। বছরে কয়বার দেওয়া হচ্ছে? 4 বার। এবারে 20% বার্ষিক হারে দেখে নাও, এখানে ভালো করে বলে দিয়েছে 20% বার্ষিক হারে, তার মানে 1 বছরে 20% হলো 16,000 টাকার 9 মাসের সুদ কত। এবারে দেখো প্রথমে আমরা এখানে বের করে নিই যে বার্ষিক যদি 20% হয়, মানে বার্ষিক 20% যদি হয়, মানে 1 বছরে 20%, তার মানে আমরা এই যে 3 মাস অন্তর অন্তর মানে কোয়ার্টারলি কত, এটা আমরা বের করতে পারবো। যেহেতু বছরে 4 বার দিবে, 3 মাস অন্তর অন্তর মানে বছরে 4 বার দিবে, তাহলে 20কে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে? সুদ 5%। তার মানে 3 মাস অন্তর অন্তর 5% সুদ। ঠিক আছে, 3 মাস অন্তর অন্তর 5% সুদ। এবারে কি বলে দিয়েছে দেখো, 9 মাসের সুদ কত। ঠিক আছে, তো 3 মাস অন্তর অন্তর যেহেতু সুদ দিতে হয়, 3 মাসের ধরে নাও একটা টার্ম, তাহলে 9 মাসে তার মানে কয়টা টার্ম আসবে? 9 মাসে তার মানে 3টা টার্ম আসবে। কয়টা টার্ম আসবে? 3টা। হয়ে গেল। তার মানে আমরা এখানে বের করলাম 3টা টার্ম আসবে, 5% একটা টার্মের ইন্টারেস্ট। বোঝা গেল। এবারে তাহলে আমাদের দেখো প্রিন্সিপাল কত বা আসল কত? 16,000। তাহলে এখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র অনুসারে অ্যামাউন্ট বা সুদ আসল কত হবে সেটা বের করতে পারবো। অ্যামাউন্ট বা সুদ আসল হবে এই 16,000 ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মানে কত? 5 বাই 100 টু দি পাওয়ার এন। এন মানে কত? টার্ম। কতটা টার্ম আছে? 3টা টার্ম, তার মানে কিউব হলো। 5 দিয়ে কাটো 20, তার মানে এখানে কত হয়ে যাবে? এই 16,000 গুণ, দেখো 20 একে 20 যোগ উপরে কিছু নেই মানে 1 মানে 21/20 হবে। এবার 21/20 কিউব মানে আমরা এই 21/20কে 3 বার লিখতে পারি না? 21/20কে আমরা 3 বার লিখতে পারি। লিখে দিলাম। এবার দেখো 0 0 0, 3টা 0 কাটলাম উপরে, দেখো 16,000 আরেকটা 0 হবে। হ্যাঁ, এই 3টা 0 16,000-এ কাটলাম। এবারে 2 দিয়ে 16কে কাটলাম 8, 2 দিয়ে 8কে কাটলাম 4, আবার 2 দিয়ে 4কে কাটলাম 2, তার মানে 2 গুণ 21 গুণ 21 গুণ 21। এবার 21 কিউব মানে কত হয়? দেখো এগুলা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, 21 স্কোয়ার বা 21 গুণ 21, 21 গুণ 21 কত হয়? যেমন 20 গুণ 20 400 হয়, তো 21 গুণ 21 হয় 441। 21 গুণ 21 হয় 441, তার সাথে আবার 21 গুণ হবে, তার সাথে আবার 2 গুণ হবে। দেখো 21 কিউব কত হয়? মানে 441 গুণ 21 কত হয়? 21 কিউব হয় 9,261 গুণ 2। দেখো 20 কিউব 21 কিউব এগুলা যেগুলো কমন টার্ম আছে না, যেগুলা আমাদের ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় বা বিভিন্ন অঙ্কে আসে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন 25 স্কোয়ার কত হয়, কিউব কত হয়, 15 স্কোয়ার কত হয়, কিউব কত হয়, 21 কত হয়। ঠিক আছে, এগুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। এবারে দেখো, এবারে আমরা গুণ করে দেবো সিম্পলি। দেখো 2 একে 2, 2 6 12, 2 হাতে থাকবে 1, 2 2 4, আর একে 5, 2 নং 18, তার মানে 18,522। এটা হয়ে গেল আমাদের অ্যামাউন্ট। এটা হয়ে গেল আমাদের অ্যামাউন্ট, কিন্তু আমাদের কি চেয়েছে? সুদ চেয়েছে। এটা হয়ে গেল আমাদের সুদ আসল। এবারে এখান থেকে আমরা যদি সুদটা বের করতে চাই, কী করতে লাগবে? সিম্পলি বিয়োগ করতে লাগবে। 18,522 থেকে মাইনাস করে দেবো আসল কত? 16,000। তার মানে আমাদের উত্তর কত বেড়ে গেল? 2,522। এটাই বেড়ে গেল আমাদের সুদ, তার মানে 2,522 টাকাই হবে সুদ। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির লসাগু কত? ঠিক আছে, দেখো অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু কত হবে? সিম্পল, এটা তোমরা মনে রাখবে, এর আগেও আমি তোমাদেরকে করিয়েছি। অঙ্কটা খুবই সোজা। কি করব আমরা? এই গসাগু লিখব, গুণ করে দেব অনুপাতগুলো, মানে গসাগু গুণ অনুপাত দুটি, তার মানে 7 গুণ 5 গুণ 6 কত হলো? দেখো 6 5 30, 30 সাথে 210, তার মানে 210 হয়ে গেল আমাদের লসাগু।
অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে। দেখো এই অঙ্কটা খুবই একটা সোজা একটা অঙ্ক, এই অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক। এই অঙ্কটা হয়তো তোমাদের করে 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 মুখস্থ হয়ে যেতে লাগে, ঠিক আছে, কিন্তু তবু যারা এই অঙ্কটা ধরে নাও আগে করো নাই তাদেরকে আমি করে দিচ্ছি কি করে করব। দেখো ধরে নিচ্ছি প্রথমে একটা আয়তক্ষেত্র ধরে নিলাম, এটা আয়তক্ষেত্র যার একটা বাহু হলো 100, এটা হলো 200, দৈর্ঘ্য 200, প্রস্থ 100 সেন্টিমিটার মিটার যেটাই ধরবে তোমরা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়ে গেল, বাহু গুণ বাহু বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 20,000 হয়ে গেল ক্ষেত্রফল। কত হয়ে গেল, 20,000 ক্ষেত্রফল। এইবারে দেখো, এইবারে যখন 20% করে দুটাই বৃদ্ধি পাবে, এটাও 20%, এটাও 20%, তাহলে প্রস্থ 20% বৃদ্ধি পাবে মানে কত হবে 120, দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাবে তার মানে কত হবে 240, ঠিক কি না। 20% বৃদ্ধি পাবে তার মানে 100তে 20 পারলে 200তে পারবে 40, তার মানে 240। এবারে যদি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করি তাহলে কত হবে 120 গুণ 240 কত হবে, গুণ করে দাও। দেখো 12 কে 12, 12 2 12 3 36, 12 4 48, 48 8 হাতে থাকবে 4, 12 দুগুণা 24 আর 4 28, পিছনে 2টা শূন্য, তার মানে কত হলো 28,800। এখানে ছিল 20,000, এখানে ছিল 28,800, তার মানে বাড়লো কত আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের বৃদ্ধি হইল কত 8,800। এবারে এই ক্ষেত্রফল বৃদ্ধি আমাদের শতকরা পরিমাণটা চাইছে না, শতকরা বৃদ্ধির পরিমাণ, তার মানে 8,800 বাড়লো যখন ক্ষেত্রফল ছিল 20,000, তার মানে 20,000 লিখে দিতে হবে নিচে, মানে 20,000-এর মধ্যে বাড়লো 8,800, তাহলে শতকরা হার কত গুণ 100, 00 00 কাটো, 00 00 কাটো, 2 দিয়ে 88 কাটো 44, তার মানে এই 44% হয়ে গেল আমাদের উত্তর। ক্ষেত্রফল বৃদ্ধির হার কত 44%। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তোমাদেরকে আমি বললাম এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক আমরা প্রচুর প্র্যাকটিস করেছি, বা এটা খুবই কমন একটা অঙ্ক, প্রায় পরীক্ষায় দিয়ে থাকে বা আমরা প্র্যাকটিসও করে থাকি প্রায়, এই অঙ্কটা মুখস্থ হয়ে যেতে লাগে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি এখানে অন্য কিছুও ধরো 100 200 না ধরে 300 400 মানে যেটাই ধরবে না কিন্তু ধরবে, কিন্তু এখানে কিন্তু 44ই আসবে অ্যান্সার, ঠিক আছে। আমি তোমাদেরকে একদম সিম্পল ওয়েতে করার জন্য 100 আর 200 ধরে যাই, ঠিক আছে, একদম সহজ যেটা হবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, যে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273, সংখ্যা দুটির যোগফল হবে। দেখো বলে দিয়েছে কি কি হবে, দেখো কি দিয়েছে বলে দিয়েছে আমাদের গসাগু 13, লসাগু 273, এটাও আবার বলে দিয়েছে যে সংখ্যা দুটো 13-র থেকে বেশি, 13 না কিন্তু 13-র থেকে বেশি, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যা দুটো আমরা ধরে নিতে পারি যে সংখ্যা দুটো কি হতে পারে, তার মানে যেহেতু গসাগু দিয়ে দিয়েছে 13, তার মানে সংখ্যা দুটো হতে পারে এই 13x আর 13y, হতে পারে কি না সংখ্যা দুটা, তবেই না 13x আর 13y থেকে যদি আমরা কি জানে বলে 13x আর 13y এর গসাগু বের করি তাহলে 13 হবে, আর x আর y দুটা অনুপাত থেকে যায়, হলো। এবারে এখান থেকে আমরা বলতে পারি না যে 13x আর 13y এর যদি লসাগু আমরা বের করি তাহলে 13x আর 13y এর লসাগু কত হবে, আমাদের লসাগু হবে এই 13 গুণ x গুণ y, 13 গুণ x গুণ y, এটাই হয়ে যাবে আমাদের 13xy আর 13x আর 13y এর লসাগু। কিন্তু এটাই আমাদেরকে বলে দিয়েছে কত, এটা হচ্ছে সমান সমান 273। হলো এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 13 দুগুণে 26, 13 1 13, তার মানে এখানে আমাদের এক্স ওয়াই এর ভ্যালু বেরোয় গেল 21, তার মানে এক্স আর ওয়াই এমন দুটো সংখ্যা যেই দুটো সংখ্যা গুণ করলে 21 আসবে। কি হতে পারে সেটা হতে পারে 1 গুণ 21, আর হতে পারে 3 গুণ 7, হলো
এ দুটো হতে পারে, এর বাইরে অন্য কিছু হতে পারে কি? এর বাইরে অন্য কিছু হতে পারে না। হ্যাঁ, তোমরা বলতে পারো ডেসিমেলে হবে না, পূর্ণ সংখ্যায় হবে। ঠিক আছে, তাহলে 1 গুণ 21 অথবা 3 গুণ 7 এই দুটাই হতে পারে। এবারে দেখো, আমরা যদি 1 গুণ 21 ধরি, মানে এক্সের ভ্যালু ধরলাম 1, ওয়াইয়ের ভ্যালু ধরলাম 21, তাহলে আমাদের সংখ্যা দুইটা কি হতে পারে? 13 গুণ 1, মানে একটা সংখ্যা তো 13x হবে, তার মানে 13 গুণ 1 13 হবে, আর একটা সংখ্যা আলাদা হবে। তো দেখো, বলে দিয়েছে দুটা সংখ্যাই 13 থেকে বেশি, তার মানে প্রথম সংখ্যাটা 13 হবে। তার মানে এই জিনিসটা আমরা এই 1 গুণ 21 এটা আমরা ধরতে পারবো না। তাহলে আমাদেরকে কীটা ধরতে হবে? এটা এক্স আর ওয়াইয়ের ভ্যালু ধরতে হবে 3 আর 7। তাহলে সংখ্যা দুইটা আমাদের কত হবে? 13 গুণ এক্স মানে 13 গুণ 3 39, আরেকটা সংখ্যা কত হবে? 13 গুণ ওয়াই মানে 13 গুণ 7 91। হলো, দুটো সংখ্যা আমাদের বেড়ে গেল 39 আর 91। এবার আমাদের প্রশ্নে কী আছে? সংখ্যা দুটির যোগফল। এবার এই দুটাকে যদি যোগ করি, 0 9 আর 3 12 আর 1 13 130। সংখ্যা দুটোর যোগফল কত? 130। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, 3 বন্ধুর বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত? বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 4:7:9। আমরা ধরে নিচ্ছি 3 বন্ধুর বর্তমান বয়স কত? এই 4x 7x আর 9x হলো। এইবারে এটা তো বর্তমান বয়স, তার মানে 8 বছর আগে তাদের 8 বছর আগে তাদের বয়স কত ছিল? তার মানে 4x - 8, 7x - 8 আর 9x - 8, এটা ছিল 8 বছর আগে তাদের বয়স। এবারে কি বলে যে প্রশ্নে, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তার মানে 8 বছর আগের যদি তাদের বয়সগুলোকে আমরা যোগ করে দিই, তাহলে সেটাই সমান সমান হয়ে যাবে কত? 56। সেটা সমান সমান কত হয়ে যাবে? 56। এবার এটাকেই আমরা সলভ করলে এক্সের ভ্যালু পেয়ে যাব। দেখো 4x 7x আর 9x যোগ করলে কত হবে? 20x। এবারে এই 8 এখানে -8 -8 -8, তার মানে কত হবে? -24 = 56। দেখো আমি তোমাদেরকে ডাইরেক্ট না লিখে করাচ্ছি। হ্যাঁ, 20x = দেখো এখানে 56 আছে, এই -24টার দিকে গেলে কী হবে? +24। এবারে 56 তার সাথে যদি 24 যোগ হয় কত হবে? 80। এবারে এই 20 আর এই 80 যোগ মানে কাটাকাটি করলে হবে 4। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্সের ভ্যালু কত? 4। এক্সের ভ্যালু 4 হলো। এবারে আমাদের 3 বন্ধুর আমরা বয়স কত ধরেছিলাম? এই 4x 7x আর 9x। তাহলে এখানে এক্সের ভ্যালু যদি আমরা 4 বসিয়ে দিই, তাহলে 3 বন্ধুর বয়স কত পাবো? 4 4 16, 7 4 28, 9 4 36। তার মানে 16, 28 আর 36 হয়ে গেল বয়স। অপশান এতে যেটা দেওয়া আছে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তার মানে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অমিত বিক্রয় মূল্যের ওপর 25% লাভ করলো, এর ফলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো? দেখো বিক্রয় মূল্যের ওপর 25% লাভ মানেটা কি, এই জিনিসটা আগে তোমরা বোঝো। বিক্রয় মূল্যের ওপর 25% লাভ, তার মানেটা হলো কোনো জিনিস যদি অমিত 100 টাকায় বিক্রি করে, তার মানে সেলিং প্রাইস যদি ওর 100 হয়, তাহলে তার প্রফিট হচ্ছে 25 টাকা। সেলিং প্রাইস 100 হলে প্রফিট 25 টাকা, মানে 100 টাকায় একটা জিনিস বিক্রি করলে তার লাভ হচ্ছে 25 টাকা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি সে তার কস্ট প্রাইস বা সিপি কত, সে কত টাকায় জিনিসটা কিনেছিল। তার মানে স্পষ্টতই আমরা বলতে পারি অমিত 75 টাকায় জিনিসটা কিনেছিল। 75 টাকায় জিনিসটা কিনেছিল বলে সে 100 টাকায় বিক্রি করে তার 25 টাকা লাভ হলো। এবারে প্রকৃতপক্ষে তো আমরা লাভ বা ক্ষতির হারটা আমরা ক্রয় মূল্যের উপরে বের করি, ঠিক কি না? তো এখানে ওটাই চাইছে যে প্রকৃতপক্ষে কত শতাংশ বা লাভ বা ক্ষতি হলো। তার মানে অমিতের এই 75 টাকায় লাভ হলো 25 টাকা। তার মানে 75 নিচে উপরে 25, শতাংশ বের করতে হবে, গুণ 100। 25 দিয়ে কাটো, 25 3 75। তার মানে কি হলো? 100/3। 100/3%, এটা হয়ে যাবে আমাদের উত্তর। দেখো 100/3% মানে কত? অপশান এতে যেটা দেওয়া আছে, হ্যাঁ 33.33, এরকম চলতেই থাকবে। হ্যাঁ
33.3333 এবং চলতেই থাকবে। তার মানে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে বিক্রয় মূল্যের উপর 25%, বিক্রয় মূল্যের উপর 10%, মানেটা কি? মানেটা হচ্ছে যখন বিক্রয় মূল্যটা 100 হবে তখন লাভ হবে 25%। বোঝা গেল? এই জিনিসটা যেমন তোমরা যদি বুঝতে পারো তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমাদের ভুল হবে না। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 4টি ঘন্টা 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে? দেখো 6 সেকেন্ড পর, 8 সেকেন্ড পর, 12 সেকেন্ড পর এবং 18 সেকেন্ড পর 4টা ঘন্টা পরপর বাজে। আবার তারা কখন একসাথে বাজবে? কি করতে হবে? সিম্পলি আমাদেরকে লসাগু বের করতে হবে। কত কত লসাগু? এই 6, 8, 12 আর এই 18 লসাগু বের করব। দেখো এটা লসাগু কত হবে? 2 দিয়ে কাটো, 2 3 6, 2 4 8, 2 6 12, 2 9 18। আবার 2 দিয়ে যাবে, 3 থাকবে, 2 2 4, 2 3 6, 9টা 9 থাকবে। এবারে 3 দিয়ে যাবে, 3 1 3, 2টা এখানেই থাকবে, 3 1 3, 3 3 9। তার মানে দেখো কত হলো? 2 2 4, 4 3 12, 3 2 6, 12 6 72। তার মানে লসাগু হয়ে গেল আমাদের 72। তার মানে এই 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড আর 18 সেকেন্ড এই যে পরপর ঘন্টাগুলো বাজে, তারা ঠিক 72 সেকেন্ড পর আবার একসাথে বাজবে। তো দেখো 72 সেকেন্ড মানে কত? 72 সেকেন্ড মানে কিন্তু 1 মিনিট 12 সেকেন্ড। যেহেতু 60 সেকেন্ড 1 মিনিট, তার মানে 72 সেকেন্ড মানে কত? 1 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে? তার মানে এখন যদি ঘন্টাগুলো 12টায় একসাথে বাজে, তারপর তারা আবার 1 মিনিট 12 সেকেন্ড পর একসাথে বাজবে। তার মানে এই 12টা বেজে ঘন্টাটা বেজেছিল, তার মানে 12টা বেজে 1 মিনিট 12 সেকেন্ডে আবার ঘন্টাটা বাজবে। তার মানে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, খুব ভালো একটা অঙ্ক। কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? ঠিক আছে, এটা বলেছে। দেখো এবারে কি বলেছে, ছাত্র আর ছাত্রীর অনুপাত দেওয়া আছে 2:3, 3:2। আমরা এখানে ধরে নিচ্ছি ছাত্র, এখানে ধরে নিচ্ছি ছাত্রী। দেখো আমরা সব থেকে সোজা যেটা পদ্ধতি, সেই পদ্ধতি করার চেষ্টা করব, যেটা তোমরা বুঝতে পারো। এরকম না যে তোমাদেরকে আমি একটা বলে দিলাম যে এটা এভাবেই করবে, এইভাবে, ওটা না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, স্টেপগুলো বলে দিচ্ছি, প্রসেসটা বলে দিচ্ছি। তোমরা এভাবে যদি মনে রাখো, জীবনে অঙ্কগুলো ভুলবে না। দেখো ছাত্র ছাত্রীর অনুপাত 3:2। আমরা ধরে নিচ্ছি যে ছাত্র আছে 300 জন, ছাত্রী আছে 200 জন। কেন? আমাদের সুবিধার জন্য। অনুপাতটা তো ঠিকই লিখলাম আমরা, 3:2 ধরে নিতে পারি। 300 জন ছাত্র, 200 জন ছাত্রী। এবারে কি বলে যে ছাত্রদের 20% স্কলারশিপ পায়। তার মানে এই 300 এর 20% কত? 300 এর 20% হয়, 300 এর যদি 20% বের করি আমরা, কত হবে? 60। 300 এর 20% কত? 60। দেখো 2 3 6, পিছনে একটা শূন্য, পিছনে। এবারে দেখো ছাত্রীদের 30% মানে 200 এর 30% কত হবে? 200 এর 30% হবে 60। 200 এর 30% কত? 60। দেখো তোমরা এই পার্সেন্টেজটা জানো সবাই, কী করে বের করতে লাগে, তোমরা বের করে নেবে। 200 এর 30% 60। তার মানে এই ছাত্রদের মধ্যে 60 জন স্কলারশিপ পেয়েছে, ছাত্রীদের মধ্যেও 60 জন স্কলারশিপ পেয়েছে। তার মানে টোটালে 120 জন স্কলারশিপ পেয়েছে। তার মানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? 300 জন ছাত্র, ছাত্রীর সংখ্যা 500 জন। তার মানে আমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 500। তার মধ্যে স্কলারশিপ পেয়েছে 120 জন, স্কলারশিপ পায়নি তার মানে কতজন? তার মানে সিম্পলি 500 থেকে 120 মাইনাস করে দিতে হবে। 500 থেকে 120 মাইনাস করলে 380 হবে
আমাদের সেই সংখ্যা যেই সংখ্যক ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, তার মানে 380 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। এবারে এটারই পার্সেন্টেজ বের করতে বলেছে, তার মানে 500 জনের মধ্যে পায়নি 380 জন, শতাংশ বের করতে গেলে গুণ 100, 0000 কাটো, 5 দিয়ে কাটো, 5 7 35, আবার 5 6 30, মানে 76%। তার মানে এই 76% ছাত্রছাত্রী আছে যারা স্কলারশিপ পায়নি। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখলে তোমরা আজকের যে এই প্র্যাকটিস সেটটা আছে, এই প্র্যাকটিস সেটের প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই ভালো এবং হাই স্ট্যান্ডার্ডের অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো অঙ্ক, ঠিক আছে। আমি বলছি না যে প্রত্যেকটাই অঙ্ক একদম কঠিন অঙ্ক না, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স প্রবল। তাই তোমরা ভিডিওটা যে দেখলে এই অঙ্কগুলো আবার ভালো করে দেখে প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো আসলে তোমরা করে আসতে পারো, যাতে না ছেড়ে আসো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।